দেখো এরপরে আমরা যেটা সমস্যা দেখব, বিভিন্ন বিন্দুতে তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখগুলো আমরা নির্ণয় করলাম। তো এবারে আমরা একটু অন্য ধরনের সমস্যা দেখাবো। দেখো একটা অঙ্ক বলছে 10 মাইক্রোগ্রাম মিউজি ভর এবং 10⁻⁻7 মিউসি অর্থাৎ মাইক্রোকুলম আধানের একটি জলবিন্দুকে ধরে রাখতে একটি স্থির তড়িৎ ক্ষেত্রে কত প্রাবল্য হওয়া প্রয়োজন। আমরা তড়িৎ ক্ষেত্রটাকে এইভাবে দেখাবো, এই চিত্রটার বিস্তারিত ব্যাখ্যা আমরা পরবর্তীতে দেব। দেখো এইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র দেখানো হলো, ঠিক আছে। তো এই ভেতরের অংশটুকুতে সুষম তড়িৎ ক্ষেত্র আছে আমরা এটা মনে করছি। তাহলে এখানে একটা জলবিন্দু আছে, ঠিক আছে। এই জলবিন্দুটা যে এখানে আছে, তো এর নিচের দিকে কাজ করছে mg পৃথিবীর আকর্ষণ বল, এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই দিকে কাজ করবে E। তাহলে এই দিকে আধানটা যদি Q আধান হয় তাহলে QE পরিমাণ বল এটার উপরে কাজ করবে। তাহলে mg নিচের দিকে কাজ করবে, QE উপর দিকে। সেক্ষেত্রে এই তরল বিন্দুটা বা জলবিন্দুটা যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম প্রলম্বিত বা ঝুলন্ত অবস্থার মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দরুন যে বল সৃষ্টি হলো সেই বল এবং নিচের দিকে যে অভিকর্ষজনিত বলের পরস্পরকে প্রশমিত করলে সেটা এখানে প্রলম্বিত অবস্থায় স্থির অবস্থায় থাকতে পারবে। এই রকম ক্ষেত্রগুলোতে দেখো আমরা এখানে বলের যে লব্ধি সেটা নির্ণয় করব। তাহলে আমরা দেখব mg ইকুয়াল টু যদি QE হয়, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল এবং নিচের দিকের বল যদি পরস্পর সমান হয়, তাহলে এই জলবিন্দুটার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বলই কাজ করে না, অর্থাৎ লব্ধি বলটা শূন্য হয়। তো সেক্ষেত্রে এখান থেকে দেখবো যে তাহলে তরল বিন্দুটা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রলম্বিত থাকতে পারবে। তাহলে E এখানে আমরা লিখবো E সমান, লক্ষ্য করে দেখো, mg/q। এর মানগুলো আমরা এখানে বসাবো। এখানে বলা আছে দেখো ভরের পরিমাণ এখানে বলা আছে m সমান 10 μg, 10 μg এটা এখানে বলা আছে। তাহলে 10 μg মানে হচ্ছে 10 ইনটু 10⁻⁻6 গ্রাম, ঠিক আছে। ইকুয়াল টু দেখো m সমান 10 ইনটু 10⁻⁻6 এটা গ্রাম হলো, ইনটু 10⁻⁻3 এত কেজি হলো। আমরা এসআই সিস্টেমে নিলাম, এত কেজি হলো। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে পাওয়া যাবে দেখো 10⁻6 আর 3 9, 10⁻⁻8, ঠিক আছে, এত কেজি হলো। এইটা জলবিন্দুর বা তরল বিন্দুর ভর এখান থেকে পাওয়া গেল, এবং আধানের মানটা এখানে দেওয়া আছে। আধান Q ইকুয়াল টু এখানে বলেছে 10⁻⁻7 মাইক্রোকুলম ইকুয়াল টু 10⁻⁻7 ইনটু 10⁻⁻6 মাইক্রোকুলম থেকে কুলম্বে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, -13 কুলম্ব হলো। এত হলো। এবার আমরা মানটা এখানে বসিয়ে দেব। দেখো E সমান এখান থেকে আমরা লিখছি m এর মান 10⁻⁻8 ইনটু g, g মানে 9.8, এই g এর যে মানটা, এবং তারপরে আমরা এখানে বসেছি 10⁻⁻13, ঠিক আছে। নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার ইত্যাদি যাই হোক, সেটা হচ্ছে দেখো 9.8 ইনটু 10⁵ এককটা নিউটন পার কুলম। তাহলে এইভাবে কোনো একটা এখানে আমরা যেটা বলতে চাইছি বিষয়টার দিকে লক্ষ্য করো, যে একটা তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো একটা বস্তুর উপরে যে বল প্রযুক্ত হয়, এই বলের প্রভাবে এই বলের সঙ্গে অন্য বলগুলির আমরা লব্ধি নির্ণয় করেছি। কোনো একটা বস্তুর উপরে যতগুলি বলই প্রয়োগ করা হোক না কেন, এবং বলগুলির প্রকৃতি যাই হোক, সে তাড়িতিক বল হতে পারে বা অভিকর্ষ বল হতে পারে বা বাইরে থেকে প্রযুক্ত বল হতে পারে। তো যে কোনো বলই হোক না কেন, সেই বল এবং তাড়িতিক বল যখন আমরা প্রয়োগ করব, তখন দেখা যাবে যে আমরা সব ক্ষেত্রেই বলের লব্ধিটা নির্ণয় করব। এবং কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকলে, সাম্যাবস্থায় থাকলে, এই ধরনের কথা যদি এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে এই বলের লব্ধিগুলো শূন্য হবে।
এখানেও দেখো আমরা এখানে একটা তাড়িতিক বল দেখিয়েছি কিউ ই, ই হচ্ছে প্রাবল্য, আর আরেকটা অভিকর্ষজনিত বল দেখিয়েছি এমজি বস্তুর ওজন। তাহলে এখান থেকে দেখো একটা হচ্ছে তাড়িতিক বল, অপরটা তাড়িতিক বল নয়, কিন্তু এক্ষেত্রে একটা তাড়িতিক বল এবং একটা অন্য বল পরস্পরের লব্ধি নির্ণয় করেছি, এবং তারপরে আধানের উপরে যে বলটা আমরা পাচ্ছি সেই বলের যদি লব্ধি বলটা শূন্য হয় তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকা মানে হয় স্থির অবস্থায় থাকবে, নাহলে সরলরেখা সমরেখা চলবে, যা হোক একটা কিছু হবে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা আধানের উপরে আমরা তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা যেতে পারে, এবং সেই বলটার সঙ্গে অন্য কোনো বল যদি ওর মধ্যে থাকে তাহলে সেই বলে আমরা সহজেই লব্ধি নির্ণয় করতে পারবো। এবং লব্ধি নির্ণয় করার ফলে এখানে দেখো লব্ধিটা নির্ণয় করেছি, এবং যেহেতু প্রলম্বিত অবস্থায় আছে বলেছে তাই লব্ধিটা এখানে শূন্য হবে। শূন্য হলেও নিচের দিকে বল উপর দিকে বল সমান হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ই এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো, মানটা শুধু বসিয়ে। ক্লিয়ার হলো? আরেকটা সমস্যা আমরা এখানে দেখো, লক্ষ্য করে দেখো, বলছে একটি কিউ আধান এম ভরের একটি কণা, অর্থাৎ একটি কণা নেওয়া হয়েছে যার ভর এম এবং তার মধ্যে কিউ আধান আছে, সেটা হচ্ছে একটি ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় ছাড়া হলো। এখন ওয়াই দূরত্ব যদি অতিক্রম করে তাহলে বস্তুটা কত গতিশক্তি অর্জন করবে। একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো বস্তুটাকে ছাড়া হয়েছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি ছাড়া হয় তাহলে ধরে নাও এই বস্তুটার ভর হচ্ছে, অর্থাৎ এই একটা বস্তু নেওয়া হলো, এটা আধান হলো কিউ এবং এটার ভর হলো এম। এটাকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছাড়া হয়, ঠিক আছে, অর্থাৎ যেখানে সুষম তড়িৎ ক্ষেত্র আছে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটাকে নিয়ে যাওয়া হলো, এবং নিয়ে যাওয়ার পরে এটাকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, এবং তখন দেখা যাচ্ছে যে আধানটা ওয়াই দূরত্ব পর্যন্ত অতিক্রম করলো। আধানটা এখান থেকে ছাড়া হলো, এখান থেকে বস্তুটা ওয়াই দূরত্ব অর্থাৎ এই দূরত্ব পর্যন্ত এসে এখানে পৌঁছালো। প্রথমে এ বিন্দুতে ছিল, পরে বি বিন্দুতে গেল। এটা স্থির সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ব্যাপারটা করা হয়েছে। তড়িৎ ক্ষেত্রের বিষয়টা কি সেটা আগে বলা হয়েছে, তড়িৎ ক্ষেত্র কেমন সেটা দেখানো হয়েছে। আরেকটা জিনিস এখানে যে দুটো দাগ দিয়ে দেখানো হলো, এই ধরনের একটা তড়িৎ ক্ষেত্র আমরা দেখাতে পারবো, সেটা আমরা পরবর্তী অংশগুলোতে আমরা আরো বিস্তারিত বর্ণনা দেব। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, একটা আধান এখান থেকে ওখানে গেল, তাহলে আধানের উপরে প্রযুক্ত বল কত হলো, লক্ষ্য করে দেখো এফ সমান হলো কিউ ই। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক আধানের উপরে যদি ক্রিয়ারত বলটাই হচ্ছে প্রাবল্য, তাহলে এর উপরে কিউ আধানের উপরে প্রযুক্ত বলের পরিমাণটা হলো কিউ ই। আবার শুনে নাও, কোনো একটি একক আধানের উপরে ক্রিয়াশীল বলকেই প্রাবল্য বলা হয়, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে বলা হয় প্রাবল্য। তাহলে সেক্ষেত্রে কিউ আধানের উপরে যে বলটা পাওয়া যাবে সেটা হলো এফ ইকুয়াল টু কিউ ই। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, বস্তুটা যদি ওয়াই দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে কার্যের সমীকরণ দেখো, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ওয়াই, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ওয়াই, বল ইন্টু সরণ। তাহলে এক্ষেত্রে আমরা এটা বলবো দেখো কিউ ই ওয়াই, কিউ ই ওয়াই। তাহলে ওয়াই দূরত্ব যখন সে অতিক্রম করেছে তখন তার উপরে কার্য কত, কার্যের পরিমাণ হচ্ছে কিউ ই ওয়াই। তাহলে এই ক্ষেত্রে এই কৃত কার্যটা হলো এইটাই গতিশক্তির সৃষ্টি করবে, তাহলে এখানে গতিশক্তির পরিমাণ হবে কিউ ই ওয়াই। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমরা এখানে কি বলতে চাইছি বারে বারে, সেটা হচ্ছে কোনো একটা আধানের উপরে যখনই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানটাকে রাখা হয় তখনই তা বস্তুটার উপরে একটা বল প্রযুক্ত হয়, এবং যদি একক আধান থাকে তাহলে প্রাবল্য ই হলো, আর যদি অন্য আধান থাকে তার উপরে বলটা হবে কিউ ই। তাহলে যে কোনোভাবেই যখন আমরা একটা বলের অস্তিত্ব পেলাম, তাড়িতিক বলই হোক, যে কোনো বলই যেমন আমরা পাই, তাড়িতিক বলে যখন আমরা একটা অস্তিত্ব তৈরি করতে পারলাম তখনই এই সম্পূর্ণ ধারণাটা একটা অর্থাৎ ওই যে মেকানিক্সে আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি যে বল প্রয়োগ করলে কি কি হবে, অর্থাৎ বলের জন্য ত্বরণ সৃষ্টি হয়, বল ইন্টু সরণের মাধ্যমে কৃতকার্য পাওয়া যায়, এবং সেখান থেকে গতিশক্তি হয়, স্থিতিশক্তি পাওয়া যায়। তো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে পেয়েছি, অর্থাৎ এখানে তাড়িতিক বলের মাধ্যমে যে বলটাই আমরা পাচ্ছি না কেন
সেই বলটাকেই আমরা তড়িৎ ক্ষেত্রের যে উৎপন্ন বল, সেই বলের সাহায্যে আমরা কৃতকার্য নির্ণয় করতে পারবো, গতিশক্তি নির্ণয় করতে পারবো, স্থিতিশক্তি নির্ণয় করতে পারবো, তারপরে গতিবেগ যদি চলতে থাকে তার গতিবেগ নির্ণয় করতে পারবো, সরণ নির্ণয় করতে পারবো, ত্বরণ নির্ণয় করতে পারবো। অর্থাৎ বল থেকে আমরা যে যে জিনিসগুলো মানে আগে জেনেছি, অর্থাৎ বল যদি জানতে পারি, বস্তুর ভর জানতে পারি, তাহলে ত্বরণ জানা যায়। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সরণ হলে কৃতকার্য জানা যায়, তার থেকে গতিশক্তি নির্ণয় করা যায়, স্থিতিশক্তি পাওয়া যায়। তারপরে এরকম যা যা কিছু বল সংক্রান্ত যে সমস্ত ধারণাগুলো আমাদের ছিল, সেগুলো যখন তাড়িতিক বলের ক্ষেত্রে আমরা দেখব, তখন একই ধরনের সেই ধারণাগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। দেখো, বল ইকুয়াল টু কিউই, এই কিউইতে একটা বল পাওয়া গেল। এখন দেখছি আমরা এই যে সমীকরণটা ব্যবহার করেছি, সেটা দেখো কার্যক্ষমতা শক্তিতে এই সমীকরণ আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে এক্ষেত্রেও তাড়িতিক বল প্রযুক্ত হয়েছে, তার সঙ্গে ওয়াই সরণ গুণ করেছি, তাহলে বল ইন্টু সরণ ফলে আধানের উপর কৃতকার্যটা পাওয়া গেল। এবং কৃতকার্য যখন পাওয়া গেল, তখন তার এই কার্যটাই গতিশক্তি তৈরি করবে। এক্ষেত্রে এই যে সমস্যাটা ছিল, এই সমস্যাটার কতগুলো অপশান ছিল দেখো। অঙ্কটা আমি আরেকবার বলছি এম ভর এবং কিউ আধান বিশিষ্ট একটি কণা ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থা থেকে ছাড়া হলো। ওয়াই দূরত্ব অতিক্রম করলে কত গতিশক্তি অর্জন করবে। আরেকবার দেখো, এম ভর এবং কিউ আধান বিশিষ্ট একটি কণা ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থা থেকে ছাড়া হলো। ওয়াই দূরত্ব অতিক্রম করলে কণাটি কত গতিশক্তি অর্জন করবে। তাহলে এর অপশনগুলো ছিল এরকম। অপশন এ এমসিকিউ প্রশ্ন, সেটা হচ্ছে হাফ কিউ ই ওয়াই স্কোয়ার। অপশন বি, সেটা হচ্ছে কিউ ই ওয়াই। অপশন সি, সেটা হচ্ছে কিউ ই স্কোয়ার ওয়াই। অপশন ডি, সেটা হচ্ছে কিউ স্কোয়ার ই ওয়াই। ঠিক আছে, এই অপশনগুলো এখানে দেওয়া ছিল। এর মধ্যে যে কোনো একটা আমাকে চুজ করতে হবে। তাহলে দেখো, আমরা খুব ছোট সমীকরণ, অল্পর মধ্যে আমরা এটাকে পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার ফলে আমরা দেখা যাবে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হিসেবে পাওয়া যাবে। এইরকম ভাবে এমসিকিউতেও এরকম ছোট ছোট প্রশ্ন আছে। তো যে প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করা যায়, প্রশ্নগুলো একটু বই থেকেও দেখে নেবে বা অন্যান্য বই থেকে, তোমাদের ব্যবহৃত বই ছাড়া অন্যান্য বইতেও এই ধরনের কিছু সমস্যা আছে, সেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আমরা এরপরে পরেরটাই চলে যাবো। দেখো, পরের সমস্যাটা হচ্ছে এই, বলছে এম ভর এবং কিউ আধানের একটি কণা সুষম তড়িৎ ক্ষেত্রে ই এর মধ্যে ছাড়া হলো। আগে যেমন বলেছি অনেকটা সেই রকমই। বলছে একটি কিউ আধান এবং এম ভর বিশিষ্ট একটি কণাকে সুষম তড়িৎ ক্ষেত্র ইতে ছাড়া হলো। অভিকর্ষের প্রভাব উপেক্ষা করলে টি সময় পর আহিত কণার গতিশক্তি কত। দেখো, আবার বলছি, এম ভর এবং কিউ আধানের একটি কণা সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে ছাড়া হলো। অভিকর্ষের প্রভাব উপেক্ষা করলে টি সময় পর আহিত কণাটির গতিশক্তি কত। তো স্বাভাবিকভাবে এখানে লক্ষ্য করে দেখো, তো আধানের উপরে বল কত, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক আধানের উপরে প্রযুক্ত বল ই, তাহলে কিউ আধানের উপরে প্রযুক্ত বল হচ্ছে কিউ ই। এই সমীকরণটা বিশেষভাবে খেয়াল করবে, একক আধান হলে তবে প্রাবল্য হয়, আর কিউ আধান যদি ওই বিন্দুতে রাখা হয় তাহলে কিউ ই পরিমাণ বল সৃষ্টি হবে। এবারে লক্ষ্য করে দেখো, এবারে নিউটনের সেই দ্বিতীয় গতিসূত্র, এমএফ অর্থাৎ বল ইকুয়াল টু এমএফ, অর্থাৎ এম এও লিখতে পারো, ইকুয়াল টু কিউ ই। তাহলে এই আধানটা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছাড়া হলো, তখন তার ত্বরণের পরিমাণ কত, কিউ ই বাই এম। ত্বরণের পরিমাণটা এখানে দেখো, কিউ ই বাই এম এখান থেকে পাওয়া গেল। এবং আধানটাকে স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে, তাহলে স্থির অবস্থা থেকে ছাড়া হলে টি সময় পরে গতিবেগ কত, ভি সমান ইউ প্লাস এফ টি। এফ এখানে ত্বরণ, এখানে ইউটা শূন্য, তাই শুধুমাত্র এফ টি পাওয়া যাবে। অতএব ভি সমান দেখো কিউ ই টি বাই এম, কিউ ই টি বাই এম। তাহলে আধানটা টি সময় পরে এই গতিবেগ অর্জন করবে, আধানটা টি সময় পরে এই গতিবেগটা অর্জন করবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে যখনই গতিবেগটা অর্জন করেছে তখন গতিশক্তি নির্ণয় করাটা কোনো ব্যাপারই নয়,
গতিশক্তি ই কে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কয়ার। বসিয়ে দাও হাফ mv স্কয়ার, তাহলে হাফ m আর ভি স্কয়ার মানে হচ্ছে এটা কিউ স্কয়ার ই স্কয়ার টি স্কয়ার বাই এম স্কয়ার। ঠিক আছে, ভি এর মানটা স্কয়ার করে আমরা এখানে বসালাম, তাহলে গতিশক্তির পরিমাণটা এখানে লক্ষ্য করে দেখো ই কে সমান কিউ স্কয়ার ই স্কয়ার টি স্কয়ার বাই 2m। ঠিক আছে, তাহলে টি সময় পরে গতিশক্তি কত এখান থেকে দেখা গেল। এটাও একটা এমসিকিউ কোশ্চেন ছিল। কোশ্চেনের যে 4টে অপশন থাকে তার মধ্যে দেখো এ ছিল, এটা এ হলো কিউ ই এম বাই টি। অপশন বি টা হচ্ছে এখানে এটা হলো 2 স্কয়ার টি স্কয়ার বাই এম কিউ সি কিউ স্কয়ার ই স্কয়ার টি স্কয়ার বাই 2m। অপশন বি ছিল, আমরা এটা দেখব, এটা হচ্ছে এম স্কয়ার কিউ স্কয়ার বাই 2e টি। এইগুলো ছিল। তাহলে স্বাভাবিকভাবেই লক্ষ্য করে দেখো এইটা হচ্ছে উত্তরটা, এই যে আমরা এখানে বার করেছি কিউ স্কয়ার ই স্কয়ার টি স্কয়ার বাই 2m। তাহলে এখানে আমরা যেটা কি কাজটা করলাম সেটা হচ্ছে আধানের উপরে প্রযুক্ত বলটা নির্ণয় করলাম, এবং বলটা নির্ণয় করার পরে টি সময়ে তার গতিবেগ কত সেটা আমরা দেখলাম, এবং বলটা থেকে আমরা ত্বরণটা নির্ণয় করলাম। আধান যেহেতু তড়িৎ ক্ষেত্রে গতিশীল অবস্থায় আছে, অতএব ত্বরণ নির্ণয় করলাম। ত্বরণ থেকে আমরা এখান থেকে ভি সমান ইউ প্লাস এফটি ব্যবহার করেছি, এবং তারপরে সেখান থেকে ভি এর মান পেয়ে হাফ এমভি স্কয়ার করেছি। এখানে লক্ষ্য করে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে আমরা কেবলমাত্র আধানের উপরে তাড়িতিক বলটা কত সেটা নির্ণয় করেছি প্রথম, তারপরে বাকি যে কাজগুলো করেছি এগুলো সবই লক্ষ্য করে দেখবে, হয় কার্যক্ষমতা শক্তি তোমরা এগুলো পড়েছো, অথবা কাইনেমেটিক্স চ্যাপ্টারে অর্থাৎ স্মৃতিবিজ্ঞান যে অধ্যায় তার মধ্যে এটা পড়েছো। অর্থাৎ এখানে আমাদের যে কাজটা বিশেষভাবে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যখনই কোনো আধানের উপরে আমরা বল প্রয়োগ করছি, ধরো Q1 Q2 বাই আর স্কয়ার বলই হোক বা E ইকুয়াল টু কিউ বাই আর স্কয়ার প্রাবল্যই হোক, সেটাও একটা বল। যখনই বল প্রয়োগ করা হচ্ছে তখনই আধান, যেহেতু একটা আধানের ভর আছে, অতএব আধানের উপরে যে প্রযুক্ত বলগুলো আমরা এখানে দেখছি সেই বলের সাহায্যে আমরা এই বল থেকে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ আমরা পাবো, তারপরে তার গতিশক্তি স্থিতিশক্তি পাবো, তারপরে কত দূরত্ব অতিক্রম করবে সেইটা আমরা পেয়ে যাব। এই বিষয়গুলো দিকে আমাদের খেয়াল করতে হবে, যেগুলো করা সম্ভব। তো আমরা এইভাবে যদি আমরা প্রয়োগগুলো দেখি তাহলে সমস্যাগুলো হবে না। এক্ষেত্রে কাইনেমেটিক্স, কার্যক্ষমতা শক্তি, ঘর্ষণ, এই যে অধ্যায়গুলো আমরা পড়িয়ে এসেছি এইগুলোর দিকে একটু খেয়াল করবে, যে এইগুলোতে যে সমীকরণগুলো আছে তাতে যে বলগুলি আমরা দেখিয়েছি সেই বল তড়িৎ বলও হতে পারে। তো সেই তড়িৎ বলগুলো প্রয়োগ করে আমরা সমস্যাগুলোর সমাধানগুলো করতে পারবো। পরের সমস্যা দেখো, দেখো একটা সমস্যা বলছি, সেটা হচ্ছে যে 80 mg ওজনের একটি দোলকপিণ্ড 2 × 10⁻⁸ কুলম্ব আধান বহন করে। এটি 2 × 10⁴ ভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় আছে। দোলক সূত্রে টান এবং উলম্বের সঙ্গে সুতোর কোণ নির্ণয় করো। ঠিক আছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র দেখানো হচ্ছে,
অর্থাৎ এইটা একটা পজিটিভ আধানে আহিত পাত নেওয়া হলো, এদিকে তড়িৎ ক্ষেত্র দেখানো হচ্ছে, এখান থেকে একটা দোলক পিণ্ড কিউ আধানে আহিত করা হয়েছে এবং সেই আধানটা এই অবস্থার মধ্যে আছে। এইটা হচ্ছে থিটা কোণ এবং এই যে আধানটা কিউ, এটাকে প্লাস কিউ আধান আছে। তারপরে দেখো এই প্লাস এই পাতটা থেকে এর মধ্যে বিকর্ষণ বল হয়েছে, আধানটা ওইদিকে সরে গেছে এবং এর ভর হচ্ছে এম, তাহলে এই দিকে এমজিটা কাজ করবে এবং এই যে সুতোটা, এটা হলো সুতোর টান টি। এই টানটাকে আমরা দুটো উপাংশ বিশ্লেষণ করব, একটা হলো টি কস থিটা, এই কোণটা থিটা, তাই এই একান্ত কোণ এটাও থিটা, আর এই দিকটা হচ্ছে টি সাইন থিটা, আর এইটা হচ্ছে আধানের উপরে প্রযুক্ত বল, এটা হচ্ছে কিউ ই। ঠিক আছে, এই বিষয়টার দিকে লক্ষ্য করে দেখো, আমরা সরল দোলকের ক্ষেত্রে কোন একটা বিন্দু থেকে যখন আমরা সেটাকে ঝুলিয়েছিলাম, তখন তার উপরে এই টি কস থিটা, এম জি, টি সাইন থিটা, এম ভি স্কোয়ার বাই আর ইত্যাদি অনেক কিছু আমরা ব্যবহার করেছি এবং তার ফলে এই যে বিন্দুতে সকল বলের লব্ধি কত সেটা আমরা নির্ণয় করেছি। তো এখানেও আমরা সেই একই পদ্ধতি ব্যবহার করব, কিন্তু এখানে যেটা বিশেষ সেটা হচ্ছে আধানের উপরে একটা বল সৃষ্টি হয়েছে।